আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। উন্নত স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে বিস্তৃত করতে দেশের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করতে চায় সরকার, এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিয়ে তিনি পর্যায়ক্রমে জাতীয় স্বাস্থ্য বীমা চালুর পরিকল্পনার কথাও জানান। দেশের নাগরিকদের ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধে জোর দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। মানবিক, কার্যকর ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের সহযোগিতা চান তারেক রহমান। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই, যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS এর জেনারেল প্র্যাকটিশিয়ান জিপির আদলে প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করা যায় কিনা সেটি আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। এর আগে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাতভর অপেক্ষা করেও তেল মিলছে না পেট্রোল পাম্পগুলোতে। অনেক পাম্পে 18 ঘন্টা অপেক্ষা করেও তেল নিতে পারেননি অনেক গ্রাহক। কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও সীমিত বিক্রিতে দীর্ঘ লাইন। সব মিলিয়ে এক অস্থিরতা তৈরি হয়েছে। সংকটে গ্রাহক সামাল দিতে হিমশিম খাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। চাহিদাপত্র অনুযায়ী ডিপো থেকে তেল না পাওয়ায় সামনের দিনগুলো নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। তামজিদ সুমনের রিপোর্ট। চোখ যতদূর যায় শুধু গাড়ির দীর্ঘ লাইন। রাজধানীর পেট্রোল পাম্পের এই চিত্র এক ভয়াবহ বার্তা। সরকারিভাবে বলা হচ্ছে তেলের প্রয়োজনীয় মজুদ রয়েছে, তবে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। দীর্ঘ এই লাইনে অপেক্ষমান মানুষগুলোর ক্ষোভ আর হতাশা উগরে পড়ছে কর্তৃপক্ষের উপর। সরকার বলে দেশে তেলের কোনো সংকট নাই, সমস্যা নাই। দুপুর 2টা থেকে কালকে থেকে আমরা এখন পর্যন্ত পড়ে আছি তেলের অভাবে। এখানে সংসদের সামনে পাম্প হওয়ার কারণে তারা আসতেছে, নিচ্ছে, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আর সাধারণ জনগণ আমরা ভুগতেছি। হাজারীবাগে আমার বাসার আশেপাশে মোটামুটি 4টা পাম্প আমি কখনো দেখলাম না যে তেল দিচ্ছে। পাম্প বন্ধ আর সীমিত বিক্রিতে গ্রাহক ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি চিন্তার ভাঁজ পড়েছে পাম্প কর্তৃপক্ষের কপালে। যদিও অভিযোগ উঠেছে অসাধু ব্যক্তি পর্যায়ে তেল মজুদের কারণে সংকটও বেড়েছে কয়েক গুণ। সারা রাতে পাম্পে গাড়িতে বসেছিলাম, ঘুমাইছিলাম, রাস্তায় ছিলাম। পরে পাম্পে জিজ্ঞেস করলাম, ওরা বলে যে এখন সন্ধ্যা 6টার সময় তেল দিলি। টাউন হলের বাজারের ওখান থেকে 9 ঘন্টা কাউন্টিং। আমাদের মনে হচ্ছে যে ফুয়েল এদিক সেদিক হচ্ছে। 1-2জন করে আসে, অন্য গাড়ি নিয়ে আসে, বেশি করে নিয়ে যায়, তাহলে তো বেশি লাগবে। সংকট আশঙ্কা থাকলেও 2 দিন আগেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছিলেন বড় পাম্পগুলো। তবে চাহিদার যোগান দিতে পারছে না তেলের ডিপোগুলো। আমাদের যেটা দেওয়ার কথা সেই পরিমাণ তো আমরা পাচ্ছি না, জানি যে চাহিদা মেটাতে পারছি না। আমাদের যে একটা মেন্টাল প্রেশার, এই জিনিসটি আমাদের মাথায় আর ধরে রাখতে পারতেছে। আগের তুলনায় সরবরাহ কম, সামাল দেওয়াটা কঠিন ব্যাপার। এটা কিভাবে দিচ্ছি এক আল্লাহ জানে।
সাধারণ চালকরা অভিযোগ করেছেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা তেল পাচ্ছেন না, অথচ প্রভাবশালী পরিচয় ব্যবহার করে অনেকেই লাইনের বাইরে তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেল আমদানি এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে, তারপরও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিষয়ে সরকার তৎপর রয়েছে। দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে নৌ সচিব জাকারিয়া ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান, ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান বক্তব্য রাখেন। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নৌপরিবহন মন্ত্রী। জ্বালানি আমরা যে পরিমাণ ইতিমধ্যে পেট্রোল পাম্পগুলিতে অথবা গ্রাহকদের কাছে চাহিদা অনুসারে সরবরাহ করেছি, তাতে কোনো সংকট থাকার কথা না, কারণ নিয়মিতভাবে সারা বছর বা অন্য সময়ে যতটুকু সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে তার চেয়ে বেশি সাপ্লাই করা হচ্ছে। তারপরও সংকট কৃত্রিমভাবে তৈরি করার একটা দৃশ্য আমরা দেখছি। সরকারি হাসপাতালগুলোর বেশিরভাগ আইসিইউ বিকল পড়ে আছে। MRI ও সিটি স্ক্যান মেশিন না থাকায় শিশু হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর শিশু হাসপাতাল এবং বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন শেষে তিনি আরও অভিযোগ করেন, জ্বালানি খাতে অনিয়ম ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। দেশে হাম সংক্রমণ ও শিশু মৃত্যু ক্রমান্বয়ে বাড়ছে। পরিস্থিতি সরজমিনে দেখতে শিশু হাসপাতালে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে বলেন, অনেকদিন ধরে শিক্ষা ও চিকিৎসা খাত সবচেয়ে অবহেলিত। শিশু হাসপাতালের বরাদ্দ এবং শয্যা সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে। চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের একটা ধাক্কা লেগেছে আমাদের কোচি, অবুজ, ফিরিস্তা শিশুদের গায়ে। এখানে 700টা বেড আছে, বেডের মধ্যে 250 বেড হইল ফ্রি, বাকিগুলো সব রুগীদেরকে খরচ দিয়ে এখানে থাকতে হয় সব কিছু। এই হাসপাতালের বেড বাড়ানো দরকার, সেই সুযোগ আছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, এটার বেড বাড়িয়ে অন্তত 2000 করার ব্যবস্থা করা। এরপর আসাদ গেটে দুটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা। কথা বলেন গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের সঙ্গে। বর্তমান তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, মন্ত্রীদের বক্তব্য আর বাস্তবতার সঙ্গে বিস্তর ফারাক রয়েছে। আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণে। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অসন্তোষ জানিয়ে এক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিরোধী দলীয় নেতা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। 418 জন বাংলাদেশি হজ যাত্রী নিয়ে 2026 সালের পবিত্র হজের প্রথম ফ্লাইট জেদ্দায় পৌঁছেছেন। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, শনিবার ভোর 5:10 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি জেদ্দা হজ টার্মিনালে পৌঁছানোর পর হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। জেদ্দা কিং আন্তর্জাতিক হজ টার্মিনালে হাজিদের স্বাগত জানান সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, জেদ্দা বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন, হজ কাউন্সিলর কামরুল ইসলাম। ফ্লাইট অবতরণের পরপরই হাজিরা পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দেন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল 10টা থেকে ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার 674 জন, এর মধ্যে ঢাকার 613 জন এবং চট্টগ্রামের 61 জন ভোটার রয়েছেন। প্রথমবারের মতো সভাপতি 6 সহ সহসভাপতি ও 19 পরিচালক পদে সরাসরি ভোট হতে যাচ্ছে সংগঠনটিতে। মোট 29টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 77 জন প্রার্থী। এর ফলে আবাসন খাত জুড়েই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী আমেজ। আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল ও জাগরণ এই 3 প্যানেল ছাড়াও স্বতন্ত্র সভাপতি পদে লড়ছেন একজন।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntppt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।